সোমবার মধ্যরাতে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচের ফতেপুরের ঘটনা এটি। আর ভেঙে পড়া ওই বহুতলটি বেআইনি বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ও একই সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার রাত পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর মিলেছে। এলাকায় বহুতল ভেঙে এত বড় বিপর্যয়, এরপরেও স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাফাই তিনি নাকি কিছুই জানতেন না। আর এখানে প্রশ্ন উঠছে, যেভাবে একের পর এক পুরসভার ইঞ্জিনিয়ারকে ফোকাস করা হয়েছে বা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছে, তাতে কি সমস্ত কিছু মিটে যায়? দায় সারা কি কাজ করছে কলকাতা পুরসভা? কলকাতা পুরসভার নজরদারির অভাব এবং গাফিলতির জন্য যে এত বড় ঘটনা ঘটলো, তা নিয়ে কিন্তু সরব হয়েছে স্থানীয় বাসিন্দারাই। কারণ যেভাবে সরু গলি দিয়ে ঢুকে একটা ঘিঞ্জি এলাকা, চারিদিকে ঝুপড়ি আর ঝুপড়ি, সেখানে থাকেন প্রচুর মানুষ, কিন্তু তার আশপাশেই যেভাবে ব্যাঙের ছাতার মতো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে একাধিক বহুতল, ঠিক এরকম একটা চিত্র আমরা দেখলাম গার্ডেন রিচের। এবং ঠিক সেই জায়গায় একাধিক প্রশ্ন উঠছে যে কিভাবে ভাঙলো এই নির্মীয়মান বহুতল। এই নির্মীয়মান বহুতল ভাঙার পর একাধিক প্রশ্ন সামনে আসছে, যে প্রশ্নগুলো তুলছেন সাধারণ মানুষজনরাই। যে নির্মাণ করা হচ্ছে, সেই নির্মাণে নিম্নমানের সামগ্রী কি ব্যবহার করা হয়েছিল, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। যেভাবে বহুতলটি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়লো, বহু মানুষের মৃত্যু হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, 3 ফুট রাস্তায়, মাত্র 3 ফুট রাস্তা, সেই 3 ফুট রাস্তায় কিভাবে এই 5 তলা নির্মাণ সম্ভবপর হয়েছে? কিভাবে বা পারমিশন পাওয়া গিয়েছিল সেই নির্মাণ কার্য করার জন্য? আর সব কিছু যখন ঘটনা ঘটছে, তখন কাউন্সিলর কেন চুপ ছিলেন? সব জেনেও কাউন্সিলর কেন চুপ ছিলেন? কেন কোনোভাবে এর প্রতিবাদ করেননি, এটা কাজ বন্ধ করেননি? ঘুষের বিনিময়ে তাহলে কি নির্মাণের ছাড়পত্র দেওয়া হয়েছিল? এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। ঠিক এই জায়গা থেকে গিয়ে সারা রাত যেখানে ছিলেন তদারকি করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, এবং পরের দিন সকালবেলায় আমরা দেখলাম সেখানে চলেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুজনে কিন্তু কার্যত স্বীকার করেছেন এটা অবৈধ নির্মাণ। ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো এক এক করে। যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কথা হচ্ছে, কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইনজোরদের এখানেও কিছু রাখা হয়েছে 7 জন, আর বাদবাকি SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছে। আর SSKM থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। উদ্ধার হয়েছে প্রায় 15 জন, 7 আর 15 জন। আরও এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরও 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। হ্যাঁ, 2 জন মারা গেছে, এখানেই আছে। একদিকে 3 থেকে 3.5 ফুট যে গলি, সেই গলির ভিতরে এরকম ভাবে একটা বাড়ি না, এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না। যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এছাড়াও যে বাড়ি কোলাপস করেছে তার পাশের যে ফ্ল্যাট, সেটাও ফ্ল্যাট না, যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি। আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের। কিন্তু তার পাশের যে বাড়ি, এখনো যে বাড়ি খালি করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু 5 তলা ফ্ল্যাট। সে তো অনেকগুলো আছে, সেগুলো তো আজকে না, সেই বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। কিন্তু পুরসভার কি দায়িত্ব নয় যে এখন এগুলো কেন দিচ্ছে? এখন তো মানুষকে বাঁচানোটা আগে না, তোমার এই কন্ট্রোভার্সি। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো, সকলে মিলেই এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। আপনারা শুনলেন যে ফিরহাদ হাকিম কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এই অবৈধ নির্মাণের অভিযোগ প্রকান্তরে স্বীকার করেছেন এক এক করে ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশ্ন তো উঠছে, একাধিক প্রশ্ন উঠছে যে নির্মীয়মান বহুতল যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়লো, তারপর
প্রচুর প্রশ্ন উঠছে, দিনের পর দিন কিভাবে নির্মাণ তৈরি হচ্ছিল, সাধারণ মানুষের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে, ঝুপড়ির মাঝে সবচেয়ে বড় কথা হচ্ছে ঝুপড়ির মাঝে কিভাবে একটা বহুতল একের পর এক ব্যাঙের ছাতার মতন কিভাবে বহুতল গুলো গজিয়ে উঠছিল এবং সেখানে কারা দিল এই বেআইনি নির্মাণের ছাড়পত্র, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছেই। বেআইনি জেনেও কেন চুপ ছিল পুরসভা? তাহলে কি কলকাতা পুরসভার কোনো গাফিলতি এবং সেই গাফিলতির জেরে এত বড় একটা বিপর্যয়? কোথায় ছিল পুলিশের নজরদারি? কলকাতার মতন জায়গায় এত বড় একের পর এক বহুতল তৈরি হচ্ছে ঝুপড়ি চারিদিকে, সেখানে পুলিশের নজরদারি নেই, দমকলের নিয়ম না মেনেও বহুতল তৈরি হচ্ছে। একটা সরু গলি, তার মধ্যে এভাবে ব্যাঙের ছাতার মতন একের পর এক বহুতল গজিয়ে উঠলো আর কোনো নজরদারি নেই। সবচেয়ে বড় কথা, কিছুই কি জানতেন না দমকল মন্ত্রী? এই সমস্ত প্রশ্ন তুলছেন খোদ স্থানীয়রা। পুকুর বুঝিয়ে বহুতলের অনুমোদন বা কি করে পাওয়া গেল? কারণ সেখানে এই বিষয়টি সামনে এসেছে, যেখানে পুকুর ছিল সেই পুকুর বুঝিয়ে তারপরে এই বহুতল তৈরি করা হয়েছে। তাহলে পুকুর কেন বোঝানো হলো, কেনই বা সেখানে বহুতল তৈরি হলো? আর তারপরে সমস্ত কিছু জানার পরও কেন চুপ ছিল প্রশাসন? একের পর এক প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলো করছেন খোদ স্থানীয়রা। একইভাবে কিন্তু সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করে যাচ্ছে রিপাবলিক বাংলা, কারণ এত বড় মানুষের জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হলো আর সেখানে ইঞ্জিনিয়ারদেরকে ফোকাস করা হচ্ছে। তাহলে কি তাদেরকে ফোকাস করে সমস্ত কিছু কাজ হয়ে যায়? একটা দায় সারা কি কাজ করা হচ্ছে না? শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে আর পুরসভার ইঞ্জিনিয়ারদেরকে ফোকাস করে কি দায় সারা করা যাবে? বেআইনি কাজ হচ্ছে জেনেও কেন নির্বিকার প্রশাসন এবং সবকিছু জেনেও কেন চোখ বুজে থাকা? এই সমস্ত কিছু নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনবো। 12টাতে ঘটেছে ঘটনা, 1:13-তে আমি টুইট করেছি। কলকাতা পুলিশের ওই ডিজাস্টার ম্যানে ডিএমজি লেখা ছেলেগুলো ওদের কী ছিল? কোনো হাতে কোনো যন্ত্র নেই, ড্রিল নেই, কাটা নেই। এটা করতে পারলে গার্বেজের নিচে থাকা অনেককেই হয়তো বাঁচানো যেত, সবাইকে বাঁচানো নিয়ে আমি বলবো না, কিন্তু এগুলো রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে যা হয় তাই হয়েছে। এবং রেস্কিউ অপারেশন আর কাউন্সিলর প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকেও বেশি মালা রায়কে প্রজেক্ট করা অন দ্য ইভ অফ দি লোকসভা ইলেকশন আর ড্যামেজ রিপেয়ার করা, এই দুটো উদ্দেশ্য বেশি ছিল। মাইক পৌঁছে গেছিল, কিন্তু ওই চাঙড়কে কাটার জন্য ড্রিল পৌঁছায়নি, ইলেকট্রিক ড্রিল, সে অনেক বেলায় পৌঁছেছে। মধ্যরাতে ঝুপড়ির বাসিন্দাদের অনেকে ঘুমিয়ে পড়েছিলেন, তখনই বিকট শব্দে ভেঙে পড়ে বহুতলটি। আর যারা তাতে চাপা পড়েছেন তাদের তো ক্ষতি হয়েছে, আর যারা চাপা না পড়ে কোনো রকমে বেঁচে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক গ্রাস করে যাচ্ছে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি প্রশ্ন তুললেন, একইভাবে আপনাদেরকে শোনাতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই ঘটনা নিয়ে কি বলেছেন, শুনুন। সকালবেলা মুখ্যমন্ত্রী পৌঁছেছে সেখানে এবং যা নির্দেশিকা দেওয়ার প্রশাসনের তরফ থেকে তিনি দিয়েছেন। তবে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করবো যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। তার কাজে দলমত, জাতি, বর্গ, বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি, তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয়। আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সর্বস্তরের জনপ্রতিনিধি, পুরসভা, প্রশাসন এবং তার সাথে কোর্ট, এই তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচা, দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে তুমি পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। তারপর মানুষের প্রাণ ফিরে এলে, মানুষ প্রাণে বাঁচলে অবশ্যই আগামী দিন রাজনীতি হবে। গার্ডেন রিচের অবৈধ বহুতল নির্মাণে যে অভিযোগ করছে এবং সেখানে সেই বিপর্যয়ের পর খোদ স্থানীয়রাই প্রশ্ন তুলছেন, বিরোধীরাও প্রশ্ন করছেন নির্মাণের বৈধতা নিয়ে। তবে আপনাদেরকে জানাতে চাইবো যে গার্ডেন রিচের একাধিক এলাকায় কিন্তু এই বেআইনি নির্মাণ আরো রয়েছে, কারণ সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে রিপাবলিক বাংলা। দোতলা বাড়ির ছাদে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। পাহাড়পুর রোডে দুটি বাড়ির মধ্যে দূরত্ব বড় জোর মেরে কেটে 2 থেকে 2.5 ফুট। ওপরের দিকের অংশ একটার পর আরেকটা হেলে রয়েছে। দুটি একতলা বাড়ির মাঝে তৈরি করা হয়েছে 6 তলার বহুতল। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় বিপর্যয়। তাহলে এই নির্মাণগুলি বন্ধ বা ভাঙা হবে কবে? মানুষের মৃত্যু হলে তবে কি সজাগ হবে প্রশাসন? এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনে একটি বিল্ডিং, এই বিল্ডিং কিন্তু
তিনতলা বিল্ডিং। সেই তিনতলা বিল্ডিংয়ের এই বিল্ডিং কিন্তু তিনতলা বিল্ডিং এবং তিনতলার উপরে ছাদ রয়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে দোতলা অবধি যে কনস্ট্রাকশন, সেই দোতলা অবধি কনস্ট্রাকশনটা কিন্তু অনেক দিনের, কিন্তু তারপরে দোতলার ওপর এবং তারপরে ছাদ যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন কিন্তু নতুন করে তৈরি করা। এই বিল্ডিংটা কি অনুমোদনপ্রাপ্ত? এটি 1 নম্বর বিল্ডিং। এর পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনে যে দুটো বিল্ডিং, সেই দুটো বিল্ডিংয়ের মধ্যে গ্যাপ ধীরে ধীরে কমে গেছে। আমি সরাসরি দেখাচ্ছি সেই চিত্র। পাশাপাশি দুটি বিল্ডিং, একটি বিল্ডিং সাদা রং করা, আরেকটি বিল্ডিং প্লাস্টার করা হয়েছে, রং কমপ্লিট হয়নি। এই দুটো বিল্ডিংয়ের মধ্যে গ্যাপ একেবারে কম, বড়জোর 1.5 থেকে 2 ফুটের গ্যাপ, কিন্তু সেই গ্যাপ যখন নিচ থেকে ওপরে উঠছে সেই গ্যাপটি কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ একটি বিল্ডিংয়ের গায়ে আরেকটি বিল্ডিং একেবারে ঝুঁকে পড়েছে। এই বিল্ডিংটিও কিন্তু ভেঙে যেতে পারে, হয়তো ভেঙে যেতে পারে যে কোনো সময়। 2 থেকে 3 নম্বর বিল্ডিং দেখালাম এবং আরও একটি বিল্ডিং দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট দূরে, যে বিল্ডিংটি 5 থেকে 6 তলা বিল্ডিং। সেই 5 থেকে 6 তলা বিল্ডিং, তার বিল্ডিংয়ের চারপাশেও কিন্তু ছোট ছোট বিল্ডিং রয়েছে, ছোট ছোট দোকানঘর রয়েছে, 1 তলা 2 তলা দোকানঘর রয়েছে, কিন্তু তার মাঝেই মাথাছাড়া দিয়ে উঠেছে এই 5 থেকে 6 তলা বিল্ডিং। এই বিল্ডিংগুলো কি কলকাতা পৌরসভার গাইডলাইন্স মেনে তৈরি হয়েছিল? এই বিল্ডিংগুলো কি রাজ্যের সমস্ত ধরনের গাইডলাইন্স মেনে তৈরি হয়েছিল? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। এই ধরনের বিল্ডিং এই এলাকা সহ গোটা কলকাতার বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। তাহলে এই ধরনের বিল্ডিং তৈরি কবে বন্ধ হবে? আবার কি নতুন করে প্রাণহানি ঘটলে তখন প্রশাসনের ঘুম ভাঙবে? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। ছবি তো আপনারা সরাসরি দেখলেন এবং সেখানে আপনাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে কিভাবে এই নির্মাণগুলো তৈরি হচ্ছে বা কি করে সেখানে কোনো রকম ভাবে অনুমোদন পাওয়া গেল, যেমনটা গার্ডেন রিচে হলো। কারণ এই যে গার্ডেন রিচের একের পর এক জায়গায় বহুতল তৈরি হয়েছে, সেখানে তো এইভাবে অনুমোদন কি করে মিলতে পারে? যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, যেমনটা গার্ডেন রিচে ঘটলো, যেখানে একটা দেখা গেল যে সরু গলি খিঞ্জি, তার মধ্যে একের পর এক বহুতল, আর সেখানে তো এত বড় একটা বিপর্যয় নেমে আসতো, 9 জনের মৃত্যু পর্যন্ত হলো। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? শুনবো। অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে 30 বছর, প্রচুর বাড়ি ভাঙছে, এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতনাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে, জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল। অবৈধ নির্মাণের জেরে এত বড় বিপর্যয় হলো গার্ডেন রিচে। বেআইনি বহুতল ভেঙে রীতিমতো মৃত্যু হলো, আর সেখানে যাবতীয় দায় অস্বীকার করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। আমি এটা একদমই জানি। দিস ইজ নট ইন মাই নলেজ। কোনো পারমিশন মানে আমার নলেজে এটা ছিল না। প্রথম দিস ইজ ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড অ্যাবাউট দিস। আপনার কাছে না, আমার কোনো নলেজ নেই, কোনো কমপ্লেন নেই, কিছু নেই। শুভেন্দু অধিকারী একটা টুইট করেছে আপনাকে গ্রেপ্তার করা উচিত, বা আপনি এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি জানতেন না। উনি তার আগেও উনি যা টুইট করেছিলেন সেটাও মিথ্যা ছিল, এখনও যা উনি টুইট করছেন সেটাও মিথ্যা। আমার কাছে কোনো গাড়ি নেই। যদি উনি প্রমাণ করতে পারবেন যে আমার কাছে এইসব গাড়ি আছে তাহলে একটা ব্যাপার, কিন্তু আমার কাছে কিছুই নেই। আপনি দেখতে পারেন, দে হ্যাভ এজেন্সিজ, দে হ্যাভ এভরিথিং। মানে এটা আপনাদের জানার কথাও ছিল না বিষয়টা, একদম পৌরসভার যে কর্মীদের জানার কথা। ধরুন পুরোর যে দেয়ার ইজ আ ডিপার্টমেন্ট, সেটা দেখবেন ভাবছেন। আপনারা শুনলেন কাউন্সিলরের বক্তব্য, কিছুই জানতাম না, কোনো অভিযোগও আসেনি, এতদিন ধরে দায় এড়িয়ে ঠিক এরকমই সাফাই শুনতে পেলাম আমরা 134 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর অর্থাৎ শামস ইকবালের মুখে। তবে